সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবন বদলে যায়, কিন্তু বদলে যাওয়া জীবনের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো রয়ে যায় অগোচরে। কখনো সেটা কাঁদায়, কখনো হাসায়। নিদ্রের জীবনে মা সম্পর্কিত যে স্মৃতিগুলো জমে আছে সেগুলো তাকে শুধুই কাঁদায়। সারারাত নিদ্র তার মায়ের ছবিটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। সকালের প্রথম আলো যখন তার ঘরের জানালা দিয়ে উকি দিচ্ছিল তখন নিদ্র তার বিছানায় বসে পড়ল। কি করবে? এভাবে কোনো কাজ ছাড়া বসে থাকতেও তার ভালো লাগছে না, ঘুমও আসে না। কি করা যায়? ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে রাস্তায় আসল। এত ভোরে তেমন কোনো মানুষজন রাস্তায় নেই, কেবল সূর্য তার আলো ছড়াচ্ছে। নিদ্র হাঁটতে শুরু করল। তার বাবা বলেছিলেন সকালের বাতাস বিশুদ্ধ হয়। বাবা, তুমি প্রতিদিন সকালে হাঁটবে। বাবার এই আদেশ আর পালন করা হয়নি। আজ না হয় পালন করা হোক। মোবাইলটা রুমে রেখে আসাটা ঠিক হয়নি। এই সুন্দর দৃশ্যপট স্থিরচিত্রে ধরে রাখা গেলে ভালোই হতো। বাবাকে দেখানো যেত তার মাতৃভূমির রূপ। তবে আমি পিতৃসূত্রে বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক। বাবা বলেছেন সবাইকে যেন ব্যাপারটা না জানাই, তা না হলে ফাঁসিয়ে আমাকে বিয়ে করিয়ে দিবে। তারপর আরও ইতিহাস। রাস্তার দুধারে সারি সারি সবুজ গাছগাছালি। নিদ্র সেই সবুজের মাঝে মিশে যেতে চাচ্ছে, যেন সবুজে মিশে আছে তার প্রাণ, তার আত্মার শান্তি। অদ্রির ঘুম ভাঙল লিলির ডাকে। লিলির এভাবে চেঁচামেচিতে অদ্রি বিরক্ত হয়ে বলল, হয়েছেটা কি? শুনি যে এভাবে চেঁচামেচি করতে হবে। লিলি হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আপা, সেই রঙিন চুলওয়ালাকে কোথাও খুঁজে পাচ্ছি না। অদ্রি বলল, বাগানে আছে হয়তোবা। না আপা, কোথাও নেই। ওনার ঘরে বিছানার উপর মোবাইল ফেলে রেখে কোথায় যেন চলে গেছে। কি সব বলছিস, আছে কোথাও? অদ্রি বিছানা থেকে নেমে মাথায় ঘোমটা ঠিক করে নিদ্রের ঘরে গেল। খাটের নিচে খুঁজে দেখল। পুরো বাড়ির চিপা চাপা সব জায়গা খুঁজে যখন নিদ্রকে পেল না তখন রশিদ সাহেবকে কল করল। রশিদ সাহেব কল রিসিভ করে বলল, আরে অদ্রি মা, আমি তোমাকে ফোন করব আর তুমি করলা। নিদ্র আপনার ওখানে গেছেন? না তো। ও তো আমার বাসা চিনেই না, আসবে কিভাবে? ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও কি এলাকা চিনে? না। রশিদ সাহেব আর লিলি পুরো এলাকা, পাশের এলাকা খুঁজে যখন নিদ্রকে পেল না তখন থানায় গিয়ে নিখোঁজ ফাইল লিখিয়ে অদ্রির বাসায় আসলেন। প্রায় দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে, নিদ্রের কোনো খোঁজ নেই। অদ্রি সকাল থেকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করেনি। একজন মানুষ এভাবে উধাও হয়ে যেতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। অদ্রির মনে হচ্ছে নিদ্র তার ঘরেই ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলেই নিচে এসে খেতে চাবে, কিন্তু খাবার তো বানানো হয়নি। খানিকক্ষণ পর তার মনে পড়ে মানুষটা সকাল থেকে নিখোঁজ। রশিদ সাহেব অদ্রির পাশে বসে নিদ্রের বাবাকে কল করল। নাজমুল সাহেব ফোন রিসিভ করলেন। রশিদ সাহেব বললেন, নাজমুল, তোর ছেলেটার কি মাথা খারাপ টারাপ আছে? নাজমুল সাহেব বললেন, ওটা আমার ছেলে, তোর না যে মাথা খারাপ থাকবে। দেখ, আমার ছেলেপুলের মাথা খারাপ নাই, তোর ছেলেরই আছে। কি হয়েছে বল? আরে সকাল থেকে নিখোঁজ, কোথাও নেই। নাজমুল সাহেব শান্তভাবেই বললেন, সে সবুজের মাঝে হারিয়ে গেছে হয়তোবা, বা পাখির গানে মেতে আছে। বাদ দে সাহিত্য। সারাদিন খুঁজতে খুঁজতে আমরা হয়রান, তার উপর কেউই কিচ্ছু খায়নি। দেখ ভাই, ও চলে আসবে। তোরা খেয়ে দে, রেস্ট নে। আশেপাশের অবস্থা ভালো না। এটা বাংলাদেশ, এখানে মানুষজনকে কয়েকটা টাকার জন্য খুন করে। এটা চিন্তার বিষয়। থানায় গেছিলি?
ওখান থেকেই তো আসলাম। যা এখন খেয়ে নে। যদি রাতে না আসে আমাকে আবার ফোন করিস। হ্যাঁ কোরবানি। অদ্রি রশিদ সাহেবকে বলল। কি বললেন উনি? ও আর কি বলবে? একমাত্র ছেলের প্রতি কোনো চিন্তা নাই। মোটা চামড়ার শালা। অদ্রি চুপ হয়ে গেল। রশিদ সাহেব লিলিকে ডাকলেন। লিলি বলল, রান্না করেছি। খাবেন? রশিদ সাহেব বললেন, টেবিলে দে। অদ্রিকে বলল, চল মা খেয়ে নেই। না আপনি খান। আমার ভালো লাগছে না। অদ্রি ঘোমটা টেনে ঠিক করে দোতলায় তার রুমে গিয়ে দরজা আটকে দিল। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করল। উচ্চস্বরে কাঁদতে লাগল। চাপা কষ্ট কান্নার শব্দে রূপান্তরিত হচ্ছে। একজন ভালো বন্ধুকে এভাবে হারিয়ে যাবে তার জানা ছিল না। জীবনের প্রিয় মানুষগুলো হয়তো এভাবেই হারিয়ে যায় জীবন থেকে। রশিদ সাহেব খাওয়া দাওয়া করে সোফায় উপর বসে ঝিমুচ্ছিলেন। তার মনে হল বাসার মধ্যে কেউ খুব দ্রুত প্রবেশ করল। সে চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা আপাদমস্তক কাদামাটিতে মাখা মানুষকে দেখে ভয় চিৎকার দিলেন। রশিদ সাহেবের এইরকম গগন ফাটানো চিৎকারে কাদামাটি মাখা মানুষটাও চিৎকার দিল। অদ্রি তার রুম থেকে চিৎকার শুনে দৌড়ে নিচে নেমে এলো। অদ্রি কাদামাটি মাখা মানুষটাকে দেখে রাগী স্বরে বলল, নিদ্র, আপনার কিন্তু এরকম করাটা ঠিক হয়নি। রশিদ সাহেব অদ্রির কথা শুনে কাদামাটি মাখা মানুষটাকে ভালোভাবে দেখল। নিদ্র হাসতে শুরু করল। রশিদ সাহেবের বুঝতে বাকি রইল না এই মানুষটাই নিদ্র। রশিদ সাহেব বললেন, বাবা, আমি ফুটবল হার্টের মানুষ। আমাকে এভাবে ভয় দেখানোটা ঠিক হয়নি। নিদ্র বলল, আমি ভয় দেখাতে চাইনি। তাহলে বাবা এভাবে কাদামাটি মেখে কি করবা? আমি ইচ্ছে করে মাখিনি। নিদ্র কি যেন বলতে যাচ্ছিল তখন অদ্রি বলল, আপনার ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি গোসল করে আসুন। নিদ্র বলল, পুরো বাড়ি কাদায় মেখে যাবে। অদ্রি এতক্ষণ পর খেয়াল করল তার ড্রয়িং রুম কাদায় মাখামাখি অবস্থা। এক সপ্তাহ যাবৎ বাসায় কাজের লোক ছুটিতে। সে কোনোরকম পরিষ্কার করে রেখেছিল। লিলিটাও তেমন একটা পারে না। এখন কিভাবে কি করবে? অদ্রি বেশ চিন্তিত হয়ে পড়ল। তার পক্ষে এতটা কাজ করা সম্ভব না। সারাদিন কিছুই তার পেটে পড়েনি। নিদ্র বলল, আপনি চিন্তা করবেন না, আমি পরিষ্কার করে দিব। অদ্রি বলল, না না আমিই পারব। আপনি আপনার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। নিদ্র তার রুমে চলে গেল। অদ্রি লিলিকে ডাকল। লিলি ঘুম ঘুম চোখে অদ্রির সামনে এসে দাঁড়াল। অদ্রি বলল, যা বালতি ভরে পানি নিয়ে আয়, সাবানের গুঁড়া আর স্যাভলন লিকুইড নিয়ে আয়। ঘর দিয়ে গন্ধ ছুটছে কাদামাটির। অদ্রি আর লিলি পরিষ্কার করতে শুরু করল। ড্রয়িং রুম পরিষ্কার করে সিঁড়ি পরিষ্কার করতে গিয়ে দেখল নিদ্র চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে নিচে নেমে আসছে। নিদ্র অদ্রিকে বলল, আপনি এখন বিশ্রাম নিন, আমি করে দিচ্ছি। অদ্রি বলল, আপনি মেহমান। তো কি? আমিই তো অকাজটা করেছি আর আমার অভ্যেস আছে। না না আপনি খেয়ে নিন। আমি করছি। আপনিও তো খাননি। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আপনি খেয়ে নিন। পুরোটা পরিষ্কার করতে অদ্রি আর লিলির বেশ সময় লেগে গেল। সন্ধ্যার সময় পুনরায় গোসল করে খেতে বসল। অদ্রি বলল, কিছু মনে করবেন না, আজকে তেমন কিছুই রান্না হয়নি। সকাল থেকে আপনাকে পাওয়া যাচ্ছিল না। চিন্তায় কারোরই খাওয়া দাওয়ার প্রতি কোনো হুঁশ ছিল না। নিদ্র বলল, আমি ইচ্ছে করে কাজটা করিনি। রাতে ঘুম হলো না। খুব সকালে হাঁটতে বের হলাম। পথ হারিয়ে ফেলেছিলেন? আরে না,
অনেকক্ষণ হাঁটার পর একটা মাঠের মধ্যে কয়েকটা কুকুর ছানা দেখলাম। কি পরিমাণ কিউট আপনি ধারণাও করতে পারবেন না। আমার বাসায়ও এরকম একটা কুকুর ছানা আছে। আমার খুব মনে পড়ে গেল। কাছে গিয়ে কুকুরছানার একটাকে কোলে নিয়ে আদর করতে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখলাম কয়েকটা বড় আকারের কুকুর আমার দিকে ছুটে আসছে। দিলাম দৌড়। দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি আর পথ শেষ হয় না, আর কুকুরগুলোও পিছু ছাড়ছে না। একটা সময় পচা নর্দমার সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। না হয় আমাকে কুকুরের কাছে নিজেকে সমাপন করতে হবে, আর না হয় পচা নর্দমায়। অদ্রি বলল, আর আপনি পচা নর্দমায় ডুব দিলেন তো? এত সময় কই ছিলেন? আরে কুকুরগুলো তো যাই না। চলে যাবার পর আমি উঠে সোজা বাসায় চলে এলাম। রাস্তায় কত মানুষ আমাকে দেখে ভয় পেল। এত সময় থাকলেন কিভাবে? কি করার বলুন? খাওয়া শেষ হলে আপনার রুমে গিয়ে শুয়ে পড়বেন। আমি গরম দুধ হলুদ দিয়ে নিয়ে আসব। আচ্ছা। আর দয়া করে এরকম করবেন না। বলে যাবেন কোথায় যাচ্ছেন। কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না। আপনি যথেষ্ট বিরক্ত করেন আমাকে। সুতরাং জরুরি কাজে বিরক্ত করলে কিছুই হবে না। নিদ্র বলল, সারাদিন না খেয়ে থাকার পর এই শুকনো খিচুড়ি বিরিয়ানি মনে হচ্ছে। আপনি বিরিয়ানি পছন্দ করেন? পছন্দের মানে? ভালোবাসা, ভালো লাগা সব আমার। খাওয়া দাওয়া শেষ করে নিদ্র তার রুমে গিয়ে অদ্রির কথামতো বিছানায় শুয়ে পড়ল। অদ্রি রশিদ সাহেবকে ঘুম থেকে ডেকে তুলল আর বলল, একটু বাজার থেকে ঘুরে আসুন। একটা লিস্ট দিচ্ছি, সেই অনুযায়ী বাজার করে আনুন। রশিদ সাহেব বললেন, আজ আমি এখানেই থাকব। আচ্ছা। নিদ্র চায়ের মগে চুমুক দিয়ে ভাবছিল চিৎকার দিবে কি দিবে না। এত তিতা আর গরম মশলার গন্ধে ভরপুর। অদ্রি খেয়াল করল নিদ্রের চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর নাক কুচকে যাচ্ছে যখনই চায়ে চুমুক দিচ্ছে। অদ্রি বলল, চিনি লাগবে চায়? নিদ্র বলল, মানে, আমার মনে হচ্ছে আপনি আমার চায় আদা, জিরা, তেজপাতা, মরিচ, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি দিয়েছেন। এটা চা কোনো তরকারি না নিদ্র। আপনি খান তো চা। অদ্রি চা কেউ খায় না, পান করে। হয়েছে, অনেক হয়েছে, এখন আপনি এটা পান করুন। সারাদিন নর্দমায় থেকে আপনার মাথা আওলায় গেছে। এখন প্লিজ রেস্ট নেন। বিরিয়ানি কখন পাব? অদ্রি অবাক হয়ে বলল, বিরিয়ানি? হ্যাঁ, আপনি তো রান্না করছেন, তাই জিজ্ঞেস করলাম। এই চা না খেলে এক দানাও পাবেন না। বললামই তো চা খায় না, পান করে। পান করুন। বিরিয়ানির জন্য এই মশলাযুক্ত চা পান করা তো কোনো ব্যাপারই না। বিরিয়ানি খাওয়ার সময় রশিদ সাহেব বললেন, নাজমুল একটা গাধা। নিদ্র বলল, তা আজকে জানলেন? আরে একমাত্র ছেলেকে খুঁজে পাচ্ছি না, আর সে ঠান্ডা মেজাজে আছেন। আসলে বাবা আমাকে ভালোভাবে জানেন তো, তাই। তোমরা বাপ ছেলে কি না কি করো আল্লাহ জানে, তবে আজকে আমি ইচ্ছে করে করিনি। অদ্রি বলল, খান তো আপনারা, চুপ করে। উহু, এত কথা বলতে পারেন আপনারা? রশিদ সাহেব বললেন, নিদ্র, আজকে তোমার জন্য এই মেয়েটাকে খুব কষ্ট করতে হয়েছে। ইস, মেয়েটার শরীর খারাপ করেছে মনে হয়। অদ্রি বলল, না, আমি ঠিক আছি। রাত 12টার পর ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করল। অদ্রি তার জানালা দিয়ে এই সময় বৃষ্টি হতে দেখে একটু বিরক্ত হল। সাধারণত এই সময় বৃষ্টি হয় না। বর্ষাকাল, এমনকি কালবৈশাখী ও অনেক দেরি। স্যাঁতস্যাঁতে আবহাওয়া তার তেমন একটা ভালো লাগে না। রোদ থাকে না, জামা কাপড় শুকাতে চায় না। অদ্রি ছাদের দরজা খোলার আওয়াজ পেল। প্রথমে মনে হল না হয়তোবা ভ্রম,
পরে তার কানে সেই শব্দটা আবারও ভেসে এলো। এই সময় কে ছাদের দরজা খুলছে? চাবি তো আমার কাছেই থাকে। অদ্রি মাথায় ঘোমটা ঠিক করে ছাদের দিকে দৌড়ে গেল। ছাদের দরজা হা করে খোলা। বৃষ্টির পানির ছিটা এসে সিঁড়ি ভিজিয়ে দিয়েছে। গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল অদ্রি। ছাদে ঢুকে দেখল নিদ্র দুহাত টান টান করে দাঁড়িয়ে ভিজছে। ছাদের লাইটের হালকা আলোতে সেই দৃশ্য অপরূপ লাগছে। অদ্রিও ভিজে যাচ্ছে, কিন্তু তার ছাতা আনার খেয়াল ছিল না। নিদ্র বুঝতে পারল অদ্রি তার পিছনে বরাবরের মতো এসে দাঁড়িয়েছেন। নিদ্র বলল, আপনি এখন ছাদে? আমি ভাবলাম চোর আসলো নাকি। বৃষ্টি হচ্ছিল, ছাদও খোলা পেয়ে গেলাম। ব্যাস সুযোগের সৎ ব্যবহার করলাম। আমাকে একবার বললেই পারতেন। অন্ততপক্ষে আমাকে এভাবে ভিজতে হতো না। এই বয়সেই তো ভিজবেন। নিদ্র অদ্রির কাছে এসে দাঁড়াল। পুরো শরীর তার ভেজা। বৃষ্টির পানিতে ভিজে তার শরীর ঠান্ডায় কাঁপছিল। অদ্রি বলল, আপনি কাঁপছেন ঠান্ডায়? এটাই তো মজা অদ্রি। কিন্তু আপনি তো কাঁপছেন না। আমি তো সারাদিন নর্দমায় বসেছিলাম না। উফ অদ্রি, আপনি না। কি? নিদ্র অদ্রির আরও কাছে এসে বলল, অসম্ভব সুন্দরী। অদ্রি লজ্জায় মাথা নিচু করে চলে যাওয়ার জন্য পা বাড়ালে নিদ্র তার হাত ধরে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। অদ্রির কানে কানে বলল, সুন্দর মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে পারেন আপনি। এজন্যই আপনাকে আটকে রাখলাম। অদ্রি নিদ্রের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। কি হচ্ছে? কেন হচ্ছে? কি করছে সে? কিছুই বুঝতে পারছে না অদ্রি। গরম গরম আলু পুরিতে কামড় দিয়ে নিদ্রের মন ভালো হয়ে গেল। সকাল সকাল এরকম সুস্বাদু খাবার পেলে আর কি লাগে। রাতের ঘটনাটা এখনো ভুলতে পারছে না সে। এভাবে হুটহাট করে মেয়েটাকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। তবে সে যেখানে বড় হয়েছে ওখানে তো পরিচিতদের জড়িয়ে ধরাটা স্বাভাবিক ঘটনা। লিলি আলু পুরি ভরা প্লেট নিয়ে নিদ্রের সামনে দাঁড়িয়ে আছে। লিলি জিজ্ঞেস করল, ভাইজান কেমন হইছে? নিদ্র বলল, সেই রকম হয়েছে। লিলি প্লেট নিদ্রের বিছানার উপর রেখে চলে যাবে তখন নিদ্র জিজ্ঞেস করল, তোমার ম্যাডাম কি করে? লিলি বলল, ম্যাডাম না আপা। নিদ্র বলল, আপা কি করে? আপা তো এখনো তার ঘর থেকে বেরি হয়নি। সে মাঝে মধ্যে এমন করে। কেন? জানি না ভাইজান। লিলি নিদ্রের ঘর থেকে চলে গেল। নিদ্র প্লেটের সবগুলো আলু পুরি খেয়ে নিল। খাওয়া শেষ হবার পর ভাবতে লাগল কি করা যায়। অদ্রির কাছে তার ক্ষমা চাওয়া দরকার ছিল, কিন্তু অদ্রির সামনে যেতে তার লজ্জা লাগছে। এদিকে তার মনে কোনোভাবেই শান্তি আসছে না। নিদ্র অদ্রির রুমের সামনে গিয়ে দরজায় নক করল। অদ্রি বিছানায় শুয়েছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করার সাথে সাথে চোখের সামনে ভেসে উঠে নিদ্রের জড়িয়ে ধরা সময়টুকু। কানে বারবার বেজে উঠে নিদ্রের হৃদস্পন্দন। কি অসহ্য লাগে তখন তার, সে কাউকেই বোঝাতে পারবে না। এই প্রথম কোনো পুরুষের এতটা কাছে সে এসেছে। যে শুনবে সেই অবাক হবে। অবাক হওয়ারই তো কথা। প্রায় 2 বছর সংসার করেছে সে, কিন্তু তার স্বামী তার হাতটা পর্যন্ত কখনো স্পর্শ করেনি। সে যে সুন্দরী সেটা বলেছে, কিন্তু আবেগহীনভাবে। বলার কথা বলেছে, চোখ মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পায়নি। গতরাতে নিদ্রের চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি সে খেয়াল করেছে, যেটা সে তার স্বামীর কাছ থেকে। মানুষটা কেন এমন ছিল সে জানে না, কখনোই জানতে পারেনি। জানার আগেই মানুষটা টুপ করে চলে গেল। নিদ্র কেন এরকমটা করল? কি চায় সে? এতটা কাছে আসার কি খুব দরকার ছিল?
একজন বিধবাই কি ছিল তার সুন্দর মুহূর্তকে আরো সুন্দর করে তোলার জন্য? নিদ্র বারবার দরজায় নক করছে। অদ্রি দরজা খুলে বলল, কিছু বলবেন? অদ্রির মাথার ঘোমটা খুলে গিয়ে এলোমেলো চুলগুলো কপাল জুড়ে আছে। নিদ্রের ইচ্ছে হচ্ছে অদ্রির কপালের চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু এই ইচ্ছে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। গতরাতে যা করেছি তাতেই ভয়ঙ্করভাবে রেগে আছে। অদ্রি দরজা আটকে দিয়ে বিছানার উপর পড়ে রইল। অদ্রি তার মুখের উপর এভাবে দরজা আটকে দিল যে সে প্রায় লাফিয়ে উঠেছে। আর একটু হলে তার নাকের দফারফা হয়ে যেত। আসলেই অদ্রি অনেক রাগী। নিদ্র দরজার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করল, অদ্রি, আমি আন্তরিকভাবে দুঃখিত গতরাতের ঘটনার জন্য। দেখুন, আমি যে সমাজে বড় হয়েছি সেখানে জড়িয়ে ধরাটা স্বাভাবিক ঘটনা। ভুল হয়েছে স্বীকার করছি, কিন্তু এরকম করবেন না। আর একটু হলে আমার নাকের 12টা বাজত। অদ্রি বিছানায় শুয়ে থাকা অবস্থায় বলল, ভাষাটা ভালোভাবেই আয়ত্ত করেছেন, তাহলে কালচারটা আয়ত্ত কেন করতে পারেননি? নিদ্র বলল, বুড়ো দাদি আর কতটুকু বা পারবে? আশেপাশে বাঙালি যারা আছেন তারা তো আর কতটুকুই বা কালচার মানে। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। আমি অজুহাত দিচ্ছি না, সত্যটা বললাম। আমি আপনাকে প্রমিজ করলাম আর কোনোদিনও আপনাকে স্পর্শ করব না, আপনার অনুমতি ছাড়া কোনোদিনও না। আপনি এখান থেকে যান তো, আমার ভালো লাগছে না। বিরিয়ানিটা গরম করে দিন, খেয়ে নেই। শত হলেও আমি অতিথি, আমাকে না খাইয়ে রাখবেন? অদ্রি ওড়না দিয়ে ভালোভাবে নিজেকে ঢেকে দরজা খুলে বলল, আপনি এত মিথ্যা বলেন, আমার জানা ছিল না। না, আসলে মাঝে মধ্যে বলতে হয় প্রিয় মানুষের রাগ ভাঙানোর জন্য। অদ্রি নিদ্রের এরকম কথায় হাসতে শুরু করল। অদ্রি ঘর থেকে বের হয়ে নিচে নামতে নামতে বলল, আপনি এখন আপনার ঘরে যান, বিরিয়ানি আসছে। অদ্রি বিরিয়ানি গরম করে সাথে সালাদ নিয়ে নিদ্রের রুমে আসল। নিদ্রের সকাল থেকেই শরীর গরম লাগছিল, কিন্তু এখন তার নাক ও চোখ জ্বলছে। জ্বর আসবে, কিন্তু সেটা আসবে খুব জোরালোভাবে। বিকালের দিকে জ্বরে নিদ্র বিছানায় পড়ে রইল। লিলি, অদ্রি মিলে মাথায় পানি ঢেলে জ্বর কমাতে পারল না। রশিদ সাহেবকে দিয়ে বাসায় ডাক্তার আনা হল। ঘুমের ইঞ্জেকশন দিয়ে একটি প্রেসক্রিপশন রশিদ সাহেবের হাতে ধরিয়ে দিয়ে ডাক্তারবাবু বিদেয় হলেন। সকালের দিকে নিদ্রের ঘুম ভাঙল অদ্রির ডাকে। অদ্রি মনে পড়ে গেল তার স্বামীর সাথে স্মৃতিগুলো। তাকেও ঘুম থেকে ডেকে তুলতে হতো। কড়া লিকারের 1 কাপ চা আর 2টো টোস্ট, ব্যাস তার সকালের নাস্তা এতেই হয়ে যেত। আসলে তার খাবার দাবারের প্রতি তেমন আকর্ষণ ছিল না, আর রাত হলেই ড্রিঙ্কস করত। মাঝে মাঝে এত বেশি করত যে আবোল তাবোল বকত। তখন অবশ্য আমি তার সামনে থাকতাম না। নিদ্র ঘুম ঘুম চোখে খেয়াল করল অদ্রির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিদ্র বলল, তার কথা মনে পড়ছে? অদ্রি বলল, আপনি কিভাবে জানলেন? স্বাভাবিক। আগে বলুন, তার কথা মনে পড়েছে? হ্যাঁ, তিনি মানুষটাই এমন ছিলেন। আপনাকে খুব ভালোবাসত? অদ্রি প্রশ্নের উত্তর দিতে পারল না। কখনোই জানা হয়নি তিনি অদ্রিকে ভালোবাসত কিনা। অদ্রি মুচকি হেসে বলল, কখনো জানা হয়নি। আসলে কি সে কখনো বলেনি? নিদ্র বলল, ভালোবাসার কথাটা বলতে হয় না, সেটা আসলে ফিল করার ব্যাপার। যেমন ধরুন, মা আমাদের কখনোই তেমনভাবে বলেন না যে ভালোবাসেন, কিন্তু আমরা জানি মা আমাদের সবথেকে বেশি ভালোবাসেন। ছোটবেলায় আমরা যখন কথা বলতে পারতাম না, মাকে কখনোই বলতে পারি না যে ভালোবাসি, কিন্তু মা বুঝতে পারেন। টেলোপ্যাথি একটা বিষয় আছে। আদিম মানুষেরা নাকি টেলোপ্যাথির মাধ্যমে যোগাযোগ করত।
তবে এটা জাস্ট ধারণা। নিদ্র লিলিকে বলল, আমার জন্য কড়া লিকারের চা নিয়ে আসো। অদ্রি বলল, আরে না, জ্বর একটু কমেছে কেবল, তার উপর রাতে খাওয়া হয়নি আপনার। এখন কড়া লিকারের চা কোনোভাবেই খাওয়া যাবে না। নিদ্র চোখ বন্ধ করে বলল, অদ্রি পান করব চা। হয়েছে হয়েছে, আমি আপনার জন্য যা এনেছি এগুলোই খেতে হবে। টেলোপ্যাথি বিষয়টা অদ্রির জানা নেই। জিনিসটা সে কোনোভাবেই বুঝতে পারছে না। অদ্রি জিজ্ঞেস করবে কিনা নিদ্রকে বুঝতে পারছে না। নিদ্রকে জিজ্ঞেস করেই বসল অদ্রি, আচ্ছা টেলোপ্যাথি কি? নিদ্র খেতে খেতে বলল, আপনি যার কথা ভেবে ঘুমোতে যান তিনিও আপনার কথা ভাবতে ভাবতেই ঘুমোতে যান। সাইকোলজিক্যাল ভাষায় এটাকে বলে টেলোপ্যাথি। আরেকটা ধারণা আছে, সেটা হচ্ছে ইংরেজিতে এটা নাউন। The supposed communication of thoughts or ideas by means other than the known senses. Synonyms: mind reading, thought transference বাংলায় এটা বিশেষ্য। জ্ঞানের অর্থে ব্যতীত অন্য অর্থ দ্বারা চিন্তা দ্বারা বা ধারণাগুলির অনুমতিক্রমে যোগাযোগ। প্রতিশব্দ: মন পড়া, চিন্তা স্থানান্তর। অদ্রি ইতস্ততভাবে বলল, আমি ঠিক কিছুই বুঝলাম না। নিদ্র পড়ে বলল, ভুলটা আমারই, আমিই আপনাকে বোঝাতে পারছি না ভালোভাবে। যাই হোক, একদিন ভালোভাবে বুঝিয়ে বলবো। আজ থাকুক। এমনিতেই আপনি অন্য চিন্তায় হারিয়ে আছেন। তা না হলে আপনি অনেক আগেই ব্যাপারটা বুঝে যেতেন। আমি আর কার চিন্তায় হারাবো? আপনার গল্পটা বলুন শুনি। বললে মন হালকা হবে আপনার। দেখুন না, আমার মায়ের গল্পটা আপনাকে বলেছি, ব্যাস মন হালকা হয়েছে। আপনিও বলে ফেলুন। আমার জন্ম হয় পাড়াগাঁয়ে। দরিদ্র পরিবারে জন্ম আমার। 3 ভাইয়ের পর একমাত্র মেয়ের জন্ম হওয়াতে বাবা মা খুব খুশি হয়েছিলেন। বাবা ছোটখাটো চাকরি করতেন। আমার বয়স যখন 18 তখন পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। ভাইয়েরা সবাই শহরে পড়তে গেল, তাদের খরচ জোগাতে বাবাকে হিমশিম খেতে হচ্ছিল। আমি যে হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছিলাম তার হেডমাস্টার আমাকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। ভালো রেজাল্ট করেও যখন কলেজে ভর্তি হতে পারলাম না তখন তিনি একটা উপায় খুঁজে আনলেন। স্যারই আমার বিয়ের প্রস্তাবটা আনেন। আসলে স্যার চেয়েছিলেন এমন একজনের সাথে আমার বিয়ে হোক যে আমার ভরণপোষণ করবে, এমনকি আমাকে পড়াবেও, তার উপর আমার পরিবারকেও টানবে। নিদ্র বলল, এরকম বর পাওয়া যায়? আমার তো বিশ্বাস হয় না। অদ্রি বিরক্ত হয়ে বলল, তিনি একজন মহান মানুষ ছিলেন। আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো তার মহত্ব কমে যাবে না। আমি তো এমনি বললাম। আপনি রাগ করবেন না প্লিজ। আমার যেদিন বিয়ে হলো সেদিন খুব গরম ছিল। বিয়ের রাতে খুব ভয় পাচ্ছিলাম, সম্পূর্ণ অচেনা অজানা একজন মানুষের সাথে কিভাবে থাকব। বিয়ের দিনই তিনি আমাকে তার বাড়িতে নিয়ে এলেন। বাসায় আসার পর বুঝতে পারলাম তার কোনো আত্মীয় স্বজন নেই। বুড়ো এক কাজের মহিলা আছেন, উনিই সবকিছু করেন। বাসর রাতে আমাকে বললেন, যতদিন তুমি আমাকে পুরোটা না জানো ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। একজন মানুষ কতটা ভালো হলে এভাবে বলতে পারেন জানেন? না, বিয়ে মানেই শরীরের বৈধতা ভেবে নেয়। জীবনটা নতুন সাজে সাজতেন শুরু করল। আশেপাশে মনে হচ্ছিল কেউ সুখের কাঁটা বিছিয়ে দিয়েছিল। কিন্তু সমস্যা হলো খুব খারাপভাবে। আমি একাদশ শ্রেণীতে ভর্তি হলাম। জানেন নিদ্র, তিনি আমাকে একবারও নিষেধ করেননি। নিদ্র বলল, নিষেধ করবেন কেন? নিদ্র, আপনি মনে হয় জানেন না, বাংলাদেশের গ্রাম আর মফস্বল শহর, এমনকি শহরে বিয়ের পর মেয়েদের পড়াশোনা করতে দেয়া হয় না।
অনেক সময় মেয়েদের পড়তে দেয়া হলেও কড়া গার্ডে রাখা হয়। তারপর কি হলো? সমস্যাটা তো বলবেন। ইভটেজিং বুঝেন? এলাকার কিছু চোর ছ্যাচরা আমার পিছু লেগে গেল। কলেজ যাওয়া আসার পথে কটু কথা, শীষ দেয়া শুরু করল। আমার হাজবেন্ড থানায় কেস করল, কিন্তু কোনো লাভ হলো না। যেদিন পুলিশে থানায় নিয়ে গেল সেদিন রাতেই ওরা বাসায় ঢিল মারতে শুরু করল। বাসার দারোয়ানের মাথা ফাটিয়ে দিল। বিশ্রী গালাগাল দিতে লাগল চোর ছ্যাচরাগুলা। তিনি নিচে গিয়ে দারোয়ানকে বাসার মধ্যে আনতে গেলেন, ওনার মাথাও ফাটিয়ে দিল। নিদ্র আপনি বুঝতে পারবেন না আমার অবস্থাটা তখন কেমন ছিল। আমার নিজের প্রতি ঘৃণা হতে লাগল। আমার কারণে তার এরকম ক্ষতি হয়ে গেল। আপনার কোনো ক্ষতি করেনি সেই ইফতিজারগুলো? তার আগেই পুলিশ এসে গিয়েছিল। তার সুস্থ হতে অনেক সময় লেগেছিল। আর পড়াশোনা আমি ছেড়ে দিলাম। যে আমার জন্য এত কিছু করল তাকে কিভাবে দিনের পর দিন কষ্ট পেতে দেখি। বাহ, কি যে বলেন! ইভটিজিং করত আপনাকে, গালাগাল করত আপনাকে, খারাপ লাগার কথা আপনার। আরে এলাকা জুড়ে তাকে কথা শোনাত, আর আমাকে বলাতো তাকে বলা একই। তারপর কি হলো? রোমাঞ্চ হলো টলনা। তার জন্য আপনি এত বড় স্যাক্রিফাইস করলেন, তার জন্য তো বাদ দিন। হাসিখুশি ভাবটা আমাদের সংসারে আবার ফিরে এলো। পুরো বাসায় একা একা থাকতে ভালো লাগতো না। একটা বাচ্চা থাকলে ভালো হতো। আমি প্রায়শই তাকে অন্যভাবে বোঝাতাম। একজন ছোট্ট সঙ্গী দরকার, কিন্তু তিনি বুঝেও না বোঝার ভান করতেন। আপনারা কখনো ঘুরতে যেতেন না? না, ওই চোর ছ্যাচরার ভয় বাসা থেকে বের হওয়া যেত না। যেদিনই বের হতাম সেদিন রাতে বাসায় আবারও ওরা ঢিল মারত, খুব জোরে জোরে গালাগাল করত। আমার হাজবেন্ডের ব্যবসার পার্টনার এবং বন্ধু প্রায়শই বাসায় আসতেন। প্রথম প্রথম আমি তার সামনে যেতাম না, কিন্তু তিনি বললেন, আমার বন্ধুর সাথে তুমি কথাবার্তা বলতে পারো। ও বাসায় আসে আর তুমি যদি কথাবার্তা না বলো তাহলে তো খারাপ দেখায়, তাই না? তারপর থেকে উনি আসলেই বেশ আড্ডা হতো। আমাকে দাবা খেলা উনি শিখিয়েছিলেন। এমনকি রান্নাবাড়াও শিখেছি ওনার কাছ থেকে। তবে ওনার বাগানের ফুলগুলো ইউনিক। এরকম ফুলের বাহার আমি কোথাও দেখিনি। নিদ্র বলল, আপনি তো বাসা থেকে বের হতে পারতেন না, তাহলে বাগান কিভাবে দেখলেন? মোবাইলে। কিন্তু আপনার চেহারায় তো প্রকাশ পাচ্ছে অন্য কিছু। অদ্রি বলল, তার বাসায় আমরা প্রায়ই যেতাম। আপনি একা যেতেন নাকি আপনার হাজবেন্ডও যেতেন? প্রথমে তিনি যেতেন আমার সাথে, পরে অবশ্য একাই যেতাম। উনি বিবাহিত ছিলেন, তাই না? না, বিয়ের প্রতি ওনার কোনো ইচ্ছে ছিল না। সব সময় বিয়ের নেগেটিভ সাইড নিয়ে তর্ক করতেন আমার সাথে। আপনারা দূরে কোথাও ঘুরতে যাননি কখনো? অদ্রি অবাক হয়ে বলল, ওনার সাথে আমি একা দূরে কোথাও কেন যাব? নিদ্র হাসার চেষ্টা করে বলল, আমি তো আপনাকে একা যেতে বলিনি। আপনারা উল্লেখ করেছি, তাতে তো আপনার হাজবেন্ডকেও উল্লেখ করা হয়। নিদ্রের হঠাৎ করে খারাপ লাগতে শুরু করেছে। পুরো মাথা ঝিম ধরে আসছে, আর মনে হচ্ছে কে যেন কানের কাছে ঝিঝি ঝিঝি করছে। নিদ্র বিছানায় চোখ বুজে শুয়ে পড়ল। অদ্রির গল্পটা তার শুনতে খুব ইচ্ছে করছে, কিন্তু তার শরীর তাকে শুনতে দিতে চাচ্ছে না। সে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শরীর তো কারোরই কথা শুনে না, সে যে অবাধ্য। জ্বরের মধ্যে নিদ্রের মনে হল তার মা পাশে এসে বসেছেন। মা তার কপালে হাত দিয়ে জ্বর মাপলেন, তারপর বললেন, অনেক গরম নিদ্র, আমি কপালে হাত দিয়ে রাখি, ঠিক হয়ে যাবে। নিদ্র মাথা নাড়িয়ে সম্মতি দিল। তার মার শরীর দিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসছে। এত সুন্দর ঘ্রাণ শুধু মায়ের শরীরেই থাকতে পারে, নিদ্র এটাই বিশ্বাস করে।
নিদ্রের ইচ্ছে করছে মাকে নিয়ে ঘুরতে বের হতে। বাংলাদেশ যে কতটা সুন্দর সেটা তার মা কি জানে? তার মা কি জানে সে একজন বিধবাকে পছন্দ করে ফেলেছে? ভালো লাগাটা কাজ করছে অনেক আগে থেকেই, কিন্তু বুঝতে পেরেছে বৃষ্টির সেই সময়গুলোতে। কেন যে এমন হচ্ছে? মা কি উত্তর দিতে পারবে? নিদ্র তার মাকে বলল, মা, তুমি জানো আমি এই বিধবাটাকে পছন্দ করি? জানি তো, তোর মনের খবর জানি। তাহলে লুসির কি হবে? আরে ওটা তো তেমন কিছুই না। বাঙালি বিয়ে করবি? তাছাড়া কি করব? তা না হলে বাবার মতো আমাকে অন্য কোনো ইংরেজ ছেড়ে চলে যাবে। বাবা তো সহ্য করেছেন, কিন্তু আমি তা পারব না। মা, আমার কথা কখনো মনে পড়ত না? তোমার নারী ছেঁড়া ধন রেখে এসেছ, একবারও নারীর টানও অনুভব করনি? মা, কখনো মনে পড়েনি 9 মাস গর্ভে রাখা সন্তান কেমন আছে? মা, জানো আমার দাদি একজন খাঁটি মা। সে আজও তার সন্তানকে একা রাখেনি। সন্তান তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে কিন্তু করেনি। মা, ও মা, কথা কেন বলছো না? দাদি বলেন, তুমি বাঙালি না তাই এভাবে ছেড়ে গেছো আমাকে। কিন্তু মা, পিটারের মা তাহলে তার সাথে আছে কেন? অদ্রি চেয়ার পেতে নিদ্রের বিছানার পাশে বসে আছে। ডাক্তার একটু আগে এসে ঘুমের ইনজেকশন দিয়ে গেছে। ইনজেকশন দেয়ার আগ পর্যন্ত নিদ্র বিড়বিড় করে কথা বলছিল। এখনও সে বিড়বিড় করে কথা বলছে। কিছুক্ষণ পর পর অদ্রি মা শব্দটা শুনতে পাচ্ছে। আর কোনো কথাই সে বুঝতে পারছে না। ইনজেকশনে এতক্ষণ কাজ হয়ে যাবার কথা, কিন্তু হচ্ছে না। অদ্রি খুব চিন্তায় পড়ে গেছে। খারাপ কিছু হয়ে গেলে সে রশিদ সাহেবকে কি বলবেন? অদ্রি সকালের নাস্তাটাও করতে পারেনি ভালোভাবে। দুপুর এর জন্য রান্না করা দরকার, কিন্তু এরকম রোগীকে রেখে কিভাবে যাবে? আর লিলিটাও এসব বোঝে না। দেখা গেল বসে বসেই ঘুমিয়ে পড়ল। লিলিকে বরং ভাত আর ডিম ভাজতে বলে দেয়াই ভালো। আর নিদ্র কি খাবে সেটা পরে দেখা যাবে ঘুম ভাঙার পর। একসময় নিদ্র ঘুমিয়ে পড়ল। অদ্রি বুঝতে পারল ইনজেকশন কাজ করেছে। সে নিদ্রের গায়ে পরিষ্কার কাঁথা দিয়ে দিল। জ্বরে ফর্সা মুখটা লাল হয়ে আছে। কপালে হাত দিয়ে দেখল আগের মতো গরম নেই। খুব আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে অদ্রি নিচে নেমে এলো। রশিদ সাহেব সোফার উপর বসে বসেই ঘুমুচ্ছিলেন। অদ্রি তাকে জাগিয়ে দিয়ে বলল, অনেক বেডরুম খালি পড়ে আছে, আপনি ঘুমুতে পারেন সেখানে। রশিদ সাহেব বললেন, আমি নিদ্রের ঘরেই ঘুমাব, কিন্তু সেখানে খাট নেই এক্সট্রা। আর তার পাশেও ঘুমুতে পারবেন না। আমাকে ফ্লোরে বিছানা করে দিলেই হবে। আর একটা বালিশ। পরের ছাওয়ালের কিছু হলে আমি মুখ দেখাবো কিভাবে? এই ছাওয়ালরে হইল পায়ে শিকল বাইধা রাখতে হবে। আর বাইরে যাইতে চাইলে বেত দিয়ে পিটাইতে হবে। কি কব কত ওরে? মা ছাড়া পোলা মানুষ হইছে। বড় হবার পর মায়ের খোঁজ পাইয়া তার লগে দেখা সাক্ষাৎ করেছে। পোলাডার শুকিয়ে যাওয়া ঘাও ওই ইংরেজি বেডি তাজা কইরা দিয়ে গেছে। জানি সরে বাংলাদেশে ক্যান পাঠাইছে? না চাচা। আরে ওইখানকার ওর মায়ের বয়সী ইংরাজি মহিলা দেখলে কান্দাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকে। নাজমুল ওই পোলার জন্য বিয়ে করেনি দ্বিতীয়বার। সৎ মা জ্বালাবে তাই। কিন্তু কি হলো? পোলা সেই কষ্টই পাচ্ছে। এই জন্যই তো পোলারে শাসন করার সাহস পায় না। আরে কপাল রে নিদ্র তোর, আরে কপাল। রশিদ সাহেব এই কথা বলতে বলতে নিদ্রের ঘরে এসে ফ্লোরে বসে পড়লেন। ঘুমন্ত নিদ্রকে কত যে নিষ্পাপ লাগছে তা একমাত্র সেই বুঝতে পারছে। নিদ্রের ঘরের টেবিলের উপর পড়ে থাকা সাদা গোলাপের তোড়া আর তার পাশে ছোট্ট চিরকুট দেখে বেশ বিরক্ত হল।
মাত্র 2 দিন হয়েছে নিদ্রের জ্বর সেরেছে আর আজকেই সে আবার ঘুরতে বের হয়েছে। অদ্রি অনিচ্ছা সত্ত্বেও চিরকুট হাতে নিয়ে ভাঁজ খুলে পড়তে শুরু করল। বড় বড় করে লিখা। অদ্রি সাদা ফুলগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবেন। মন শান্ত হবে। রাগ জমিয়ে রাখবেন না। আমি এবার একা নই, রশিদ চাচা আছেন। বাঙালি খাবার রান্না করে রাখবেন। একসাথে রাতে খাবার খাব। অদ্রি চিরকুট ওড়নার সাথে বেঁধে রাখল। ফুলগুলো হাতে নিয়ে তার ঘরে চলে গেল। রশিদ সাহেব কিছুই বুঝতে পারছেন না, নিদ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে। রশিদ সাহেব নিদ্রকে জিজ্ঞেস করলেন, বাবা, আমরা কই যাইতেছি? নিদ্র বলল, চাচা, এই বার দিয়ে আপনি 11 বার একই প্রশ্ন করলেন। আর আমিও 11 বার উত্তর দিলাম, পরে বলবো। আমি আপনাকে মেরে ফেলব না। রশিদ সাহেব বললেন, মানে আশেপাশে তেমন কিছুই চিনি না, তাই একটু চিন্তিত। চাচা না চিনলেও সমস্যা নেই। এখানকার ওসি বাবার চেনা। তার সাথে আমি কথা বলেই এসেছি। হারিয়ে গেলে একটা ফোন কল ব্যাস। ওর আবার ওসি ফ্রেন্ড কিভাবে হলো? আপনি রশিদ চাচা চুপ করেন না প্লিজ। বাবা, খুব খিদে পেয়েছে। চাচা, 30 মিনিট হলো আপনি 5টা পরোটা আর 2টা ডিম ভাজা খেয়েছেন। আসলে বাবা, ভয় লাগলে আমার ক্ষুধা লাগে বারবার। বাস থেকে নেমে নিদ্র একজন লোককে ডেকে জিজ্ঞেস করল, এখানে ইখলাস ভবনটা কই? প্রশ্নটা শুনে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, ওখানে কি কাজ? নিদ্র হেসে বলল, ট্যুরিস্ট তো বুঝেনি। লোকটা চটে গিয়ে বলল, অত হাইসেন না আর সাহস কম দেখান। ওই বাড়ি আর বাড়ি নাই। রশিদ সাহেব নিদ্রের হাতে চিমটি কেটে কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু নিদ্র সেটাকে গুরুত্ব না দিয়ে লোকটিকে বলল, বাড়ির কি হয়েছে? বললে উপকার হতো। শুনেন, বহুত খারাপ একটা মানুষ গলায় দড়ি দিয়ে মরছিল। ওই বাড়ি এখন আছর হইয়া আছে। কেউ ভুলে ওই বাসায় পা দেয় না। ওনার আত্মীয় স্বজন ছিল না? না, আমি তো শুনিনি কোনোদিন। বউ ছিল, তাও 1 সপ্তাহ, এর মাথায় কোথায় যেন চলে গেল। সন্ত্রাসের ভয়? না। এইখানে আবার বিধবাকে কে জ্বালাবে? যুবতী মেয়েদের জ্বালায় না? না, বখাইটা পোলাপান আছে, কিন্তু মাইয়াগো জ্বালাতন করে না। বাড়িটা একটু দেখিয়ে দিবেন? আমি ও বাড়ির আশেপাশেই যাব না। লোকটা দ্রুত পা চালিয়ে চলে গেল। নিদ্র পিছালা পথের কিনার ধরে হাঁটতে শুরু করল। বেশ ব্যস্ত এলাকা, নতুন 2জন মানুষ এভাবে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তার দিকে কেউ ভুলেও ফিরে তাকাচ্ছে না। এদিকে রশিদ সাহেবের ক্ষুধা লেগেছে বিশ্রীভাবে। অনেকক্ষণ হাঁটার পর একটা চায়ের দোকান দেখে নিদ্র সেখানে রশিদ সাহেবকে বসিয়ে দিয়ে বললেন, আপনার যদি ইচ্ছে হয় তাহলে চায়ের দোকানটাকেই খেয়ে ফেলতে পারেন। আমি কি হাঙ্গর মাছ বাবা? না, আপনি যেভাবে খাবো খাবো করছিলেন তাতে তো মনে হচ্ছিল এই চায়ের দোকানটাও কম হয়ে যাবে। 3 কাপ চা আর 5 টুকরা পাউরুটি খাওয়ার পর রশিদ সাহেব হেসে বললেন, আপাতত পেট ভরেছে। নিদ্র চায়ের দোকান থেকে 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিল। গুগল ম্যাপ দেখে দেখে এসব এলাকায় বাড়িঘর খুঁজে পাওয়া কষ্টকর। একজন মানুষ পেলে খারাপ হয় না। একজন বয়স্ক মানুষকে অনেক অনুরোধ করার পর সে রাজি হল, তবে সে দূর থেকে দেখিয়ে দেবে। লোকটার সাথে সাথে যাওয়ার সময় নিদ্র অদ্রির বলা কথাগুলো ভাবছিল। অদ্রির গল্পের শেষ কথাগুলো ছিল এমন, তিনি আমাকে ছাদের রুমে ডেকে নিয়ে গেলেন। তাকে এত বেশি চিন্তিত আমি কখনো দেখিনি। আমার দিকে না তাকিয়ে বললেন, তুমি আর তুহিন একসাথে বেশি ভালো থাকবে। আমার সাথে কখনোই তোমাকে অতটা হাসতে দেখিনি যতটা ওর সাথে তুমি হাসো। আমি তোমাকে সুখ দিতে পারিনি, কিন্তু তুহিন পারবে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন,
তুমি এখন আসতে পারো। আমি বের হয়ে এলাম। তিনি দরজা আটকে দিলেন, আর খোলেননি। পুলিশ এসে দরজা ভেঙে ওনার লাশ বের করলেন। নিদ্র বলল, আপনি তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন? অদ্রি বলল, না, তুহিন ভাই আমার ভালো ফ্রেন্ড ছিলেন। তাহলে এমন ভাবার কারণ? আমি নিজেও কখনো খুঁজে পাইনি। বাড়ির গেটের সামনেই লাশ ভবন লিখা। নিদ্র হিসাব মিলিয়ে নিল ঘরটা কোনো কারণে গায়েব হয়েছে। বৃদ্ধ গেটের বাইরে দাঁড়িয়ে বলল, জোয়ান আছো বুঝলাম, কিন্তু দাদাভাই একটু সাবধানে। আর দাদাভাই সন্ধ্যা যেন না হয়। নিদ্র ঘাড় নাড়িয়ে সম্মতি দিল। বৃদ্ধ চলে গেল। রশিদ সাহেব খুব ঘামতে শুরু করেছেন। নিদ্র গেট খুলে ঢুকতে যাবে তখন রশিদ সাহেব হাত টেনে ধরে বললেন, ছোটবেলায় দাদির কাছে রূপকথায় এরকম ভূতের বাড়ির কথা শুনেছি। নিদ্র হাসতে হাসতে বলল, চাচা, এটা বাস্তব। গেট থেকে সরু একটা রাস্তা বাড়ির মূল ফটকের দিকে চলে গেছে। সরু পথটা শ্যাওলা পড়ে পিছলা হয়ে আছে। নিদ্র খুব সাবধানে পা ফেলে ফেলে যাচ্ছিল। রশিদ সাহেব নিদ্রের পিছন পিছন বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছেন। এই বাড়িতে মাকড়সার জাল এত পরিমাণ হয়েছে যে কেউই বুঝতে পারবে এখানে অনেকদিন যাবৎ কেউ এখানে বসবাস করে না। ভাবতে ভাবতে আর দেখতে দেখতে রশিদ সাহেব খুব ভালোভাবে আছাড় খেলেন। নিদ্র শুনতে পেল ধূপ করে একটা শব্দ। পেছনে তাকিয়ে নিদ্র হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। হাসি চাপিয়ে রেখে রশিদ সাহেবকে টেনে তুললেন। অদ্রি ফুলগুলো ফুলদানিতে রেখে পানি দিচ্ছিল তখন লিলি এসে জানাল, রঙিন ভাইজান কোথায় নেই। অদ্রি ফুলগুলোকে ঠিক করতে করতে বলল, সকালের খাবার খাওয়া হয়েছে? না। রান্না করেছিস? হ্যাঁ। টেবিলে রাখব? রাখো, আমি আসছি। দুপুরে রান্না শেষ করে অদ্রির খুব ক্লান্ত লাগছিল। কোনোরকম গোসল করে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে আবারও সেই বিশ্রী স্বপ্নটা সে দেখল। মাঝে কিছুদিন এই স্বপ্ন তার পিছু ছেড়েছিল, কিন্তু সেটা তার ভুল ধারণা ছিল। সে বারবার এই স্বপ্ন থেকে নিজেকে মুক্তি করতে কিন্তু পারেনি। স্বপ্নের মধ্যেই সে কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতেই তার ঘুম ভেঙে যায়। ঘুম আর আসে না। নিদ্রাহীনভাবে তাকে এর আগে 3 দিনও কাটাতে হয়েছে। সে জানে এবার তাকে কতদিন কাটাতে হবে। আচ্ছা, কোনো উপায় কি নেই? কেউ কি নেই এই শাস্তি থেকে তাকে মুক্তি দিবে? কেউ একজন তাকে গলায় দড়ি দিয়ে বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। কি অসহ্য যন্ত্রণা, কষ্ট। হাত পা ছুটাছুটি করে বাঁচার জন্য কিন্তু পারে না। একসময় তার আর শক্তি থাকে না হাত পা ছুটাছুটি করার। এমনকি নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একসময় তার মৃত্যু হয়, কিন্তু তার অনুভূতি থাকে। কয়েকজন অচেনা মানুষ এসে তার দেহ নামিয়ে লাশকাটা ঘরে নিয়ে যায় এবং তার পোস্টমর্টেম করতে শুরু করে। ধারালো ব্লেডের প্রত্যেকটা টানে তার শরীর ব্যথায় কুঁকড়ে উঠে। একসময় কাটাছেঁড়া শেষ হলে ময়লা পার্টি দিয়ে তাকে মুড়িয়ে ঘরের এক কোণায় ফেলে রাখে। বড় বড় সাদা ইঁদুর তার দেহকে ঠুকরে ঠুকরে খেতে থাকে। কি অসহ্য ব্যথা, কি যন্ত্রণা! সে আজ 2 বছর যাবৎ সহ্য করেই যাচ্ছে। এরকম হবার 1 সপ্তাহ পর্যন্ত তার পুরো শরীরে পানি পড়লেও ব্যথা অনুভব হয়। নিদ্র পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগল। খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস সে দেখছে। মাঝে মধ্যে কিছু জিনিস তার প্লাস্টিকের ব্যাগে রাখছে। রশিদ সাহেব ভাঙা চেয়ারে বসে ঝিমুচ্ছেন। দুপুরের দিকে নিদ্রের কাজ শেষ হল। রশিদ সাহেবকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। রশিদ সাহেব পায়ে বেশ ব্যথা পেয়েছেন। সে আশঙ্কা করছেন পায়ের মোটা হাড়টা ভেঙেছে জোরালোভাবে। নিদ্র বোঝানোর চেষ্টা করছে, ভাঙলে আপনি খুঁড়িয়েও হাঁটতে পারবেন না।
রশিদ সাহেব বললেন, বাবা, ভুতুড়ে বাড়ি থেকে পালানোর জন্যই ভাঙা পানিয়েই খোঁড়াচ্ছি। অদ্রি কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে জানালার পাশে এসে দাঁড়াল। হালকা বাতাস তার শরীরে আলতোভাবে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করছে। তার চোখ দিয়ে পানি অঝোর ধারায় পড়তে শুরু করছে। মুছে দিবে কে? কেউই নেই। পরন্ত বিকালবেলায় অদ্রির মনে পড়ল রান্না করতে হবে। অবশ্য লিলি করে রেখেছে, কিন্তু নিদ্র তার রান্না খেতে চেয়েছে। গত 2 বছরের অভ্যেসকে ত্যাগ করে অদ্রি তার ঘর থেকে বের হল। সন্ধ্যের দিকে নিদ্র তার দুহাত ভরে সাদা গোলাপ নিয়ে বাসায় ফিরল। অদ্রি রান্নাঘরে শুটকি মাছ ভর্তা করছিল। নিদ্র বাসার মধ্যে প্রবেশ করার পর থেকে কেমন যেন পচা একটা গন্ধ তার নাকে আসছে। সে কোনোভাবেই গন্ধের উৎস খুঁজে পাচ্ছে না। রশিদ সাহেব সরাসরি তার বাসার দিকে চলে গেছেন। নিদ্র তাকে নিয়ে বেশ চিন্তিত, যদি পা ভেঙে থাকে তাহলে একাই তাকে বের হতে হবে। একা বের হওয়াটা বহুত রিস্কি। আবারও যদি কুকুর তাকে নর্দমায় ফেলে ডুবিয়ে রাখে। ফুলগুলো অদ্রির হাতে দিলেই ভালো হতো। তার অনেক হিসেব এখনো বাকি। একটা গল্প তার মাথায় আছে। গল্পে কিছু মিসিং আছে। 2 এ 2 4 হচ্ছে না, 3 হচ্ছে। কোনোভাবেই মিলছে না। আজকের জমা শব্দে কিছুটা ঘাটতি কমলেও পুরোটা কমবে না। ঘরে এসে নিদ্র ফুলগুলো বিছানার উপর রেখে সংগ্রহিত জিনিসগুলো তার ব্যাগে রেখে দিল। সারাদিনের ক্লান্তিটা গোসল করে কিছুটা কমাতে হবে। অদ্রি তাকে মিথ্যে বলেনি, কেউ মিথ্যে বললে খুব সহজে নিদ্র বুঝতে পারে। আর গল্পে যে মিসিং ছিল সেটা অদ্রি ইচ্ছে করেই করেছে। মিথ্যে সে বলতে চায় না, তাই এড়িয়ে গেছে। কিন্তু বলতে সমস্যাটা কই? তবে অদ্রির তিনি মানুষটা তেমন ভালো ছিলেন না। এলাকার মানুষজন তার উপর বেশ বিরক্ত। তার বাড়ির আশেপাশেই কেউ যেতে চায় না, কিন্তু তবুও রয়ে যায়। বৃদ্ধ কাজের লোক, তিনির বন্ধু আর অদ্রির পরিবার, এদের সাথে কথা না বললে চার আর হবে না। মেয়েটার কোনো খারাপ দিক সে এখনো খুঁজে পায়নি। দুজন লোকের একজনও অদ্রি সম্পর্কিত তেমন কিছুই বলেনি। যদি থাকত তাহলে অবশ্যই বলত। থানা থেকে কিছু তথ্য পেয়েছে, তবে পুরোটা জানতে হলে ঘুষ প্রদান না করে উপায় নেই। লিলি অদ্রিকে এসে জানাল, ভাইজান আইছে আপামনি। সে তার ঘরে গেছে। অদ্রি হাত ধুয়ে চুলায় চায়ের পানি দিতে দিতে বলল, তোর ভাইজান কই? বললামই তো ঘরে। মোবাইলটা নিয়ে আয় তো। বাড়িঘর নোংরা হয়ে আছে, 2 বেগমের খোঁজ নেই। মাস হলে টাকা নেবার বেলায় ঠিকই ছুটে আসবে। আমার দ্বারা আর হচ্ছে না। খাবার টেবিলে গুছিয়ে 2 কাপ চা ট্রেতে নিয়ে নিদ্রে ঘরের দিকে ধীর পায়ে এগোতে লাগল। পুরো শরীর তার ব্যথা, তারপরও সে ব্যাপারটা ভুলে থাকতে চাচ্ছে, কিন্তু ব্যথা তাকে ভুলতে দিতে চায় না। এভাবে তো আর থাকা যায় না, তাই সে চেষ্টা করছে কাটিয়ে ওঠার। ঘরে ঢুকে বিছানার উপর ট্রে রাখতে গিয়ে ফুলের তোড়ার দিকে চোখ গেল তার। মেয়ে আর বাচ্চা এই দুটো জাত ফুল খুব পছন্দ করে। যারা খুব সাদামাটা তারাই সাদা রঙের ফুল বেশি পছন্দ করে। ফুলগুলো কি তার জন্য নাকি অন্য কারোর জন্য অদ্রি জানে না। মন বলছে তার জন্য, কিন্তু সেই মনই আবার বলছে না, তোর জন্য না। কি আজব! একটাই মন ক্ষুদ্র সময়ের ব্যবধানে ভিন্ন দুটো কথা বলল। সময়ের ব্যবধান আরেকটু বেশি হলে হয়তোবা এই সংখ্যাটাও বৃদ্ধি পেত। মাত্র 2 সপ্তাহ আগেও তার একই অবস্থা হয়েছিল। সে ঘরে নিজেকে আবদ্ধ করে রেখেছিল। আজও একই স্বপ্ন, একই অনুভূতি, একই ব্যথা, একই মনের অবস্থা, কিন্তু সে স্বাভাবিকভাবেই আছে। কারণটা একটা শব্দ, নিদ্র। হাসিখুশি সরল মনের মানুষটার জন্য তার ক্ষুদ্র সময়ে কতটা পার্থক্য তৈরি হয়েছে। নিদ্র গোসল করে বের হয়ে দেখল অদ্রি তার বিছানার উপর উবু হয়ে বসে ফুল দেখছে।
চোখের পলক পড়ছে না। নিদ্র আনমনেই নিঃশব্দে হাসল। নিদ্র একটু জোরেই বলল, চায়ের কাপটা নিতে পারি ম্যাডাম? অদ্রির চিন্তায় ছেদ পড়ল। সে কিছুটা অপ্রস্তুত ছিল। ঘুমটা ভালোভাবে ঠিক করে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আপনার জন্যই আনা। 2 কাপ চা আমার জন্য? আমার থেকে তো আপনাকেই বেশি ক্লান্ত লাগছে। অদ্রি নিদ্রের দিকে তাকালো। নিদ্র ঠিক সেই প্রথম দিনের মতো ভয় পেল। অদ্রির চোখ লাল টকটক আর ফুলে আছে। নিদ্র নিজেকে সামলে নিয়ে চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিল। অদ্রির হাতের রান্না যতটা ভালো, চা ঠিক তার 4 গুণ খারাপ। অদ্রি নীরবতা ভেঙে বলল, আপনি সারাদিন কই ছিলেন? ওই একটু গবেষণা করতে বের হয়েছিলাম। আপনি এত গবেষণা কেন করেন? আপনার হাতের চা কিন্তু তেমন ভালো হয় না। তাহলে খাচ্ছেন কেন? কই খাচ্ছি না তো, পান করছি। কথাটা বলে নিদ্র চায়ের কাপে লম্বা এক চুমুক দিল। অদ্রি নিদ্রের কথায় উচ্চস্বরে হাসতে শুরু করল। আপনার চোখ এরকম লাল কেন? নিদ্র চায়ের কাপ ট্রের উপর রেখে বলল। অদ্রি উত্তর দিবে কি দিবে না সিদ্ধান্ত নিতে পারছে না। উত্তরটা জানার পর সে বিশ্বাস করবে না। এরকম আজগুবি স্বপ্ন কেউ দেখে নাকি কখনো? সরাসরি পাগল না বললেও মনে মনে বলতেও পারে। নিদ্র আবার প্রশ্ন করল, আপনি অনেক অসুস্থ মনে হচ্ছে এবং চিন্তিত। যদি বাইরের কাউকে বলার মতো না হলে বলতে হবে না। আসলে প্রথম যেদিন আপনাকে দেখলাম সেদিনও আপনার চোখ এরকম ছিল। আর বেশ বিষণ্ণ ছিলেন। কারণটা জানার ইচ্ছা সেদিন থেকেই। অদ্রি মৃদুস্বরে বলল, আপনি গবেষণা করে বের করুন। নিদ্র দাঁত বের করে হেসে বলল, আমার মাথায় তো জট নেই যে আপনার মনের খবর জানতে পারব। আর থাকলেও মেয়েদের মন তো পানির মতো। কখনো এসিড হিসেবে আচরণ করে, কখনো ক্ষার হিসেবে, আবার কখনো নিরপেক্ষ আচরণ করে। এখন আমি তো এত মহাজ্ঞানী নই যে এই 3 অবস্থা বুঝতে পারব। আপনি অনেক বেশি কথা বলেন। প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় কথা বেশি বলেন। জানি তো। আসলে সামনের জন তো প্রয়োজনেই কথা বলে না, তাই আমি। অদ্রি ট্রে নিয়ে চলে গেল। অদ্রির চলে যাওয়াটা নিদ্র খুব মনোযোগ দিয়ে দেখছে। প্রতিদিনের মতো আজকের হাঁটায় অনেক পার্থক্য। আজকে কেমন যেন পা টিপে টিপে হাঁটছে। প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলছে। কি এমন ঘটেছে? মৃত স্বামীর কথা মনে পড়েছে। মনে পড়লেও এরকম হবে কেন? নিদ্রের মাথা ধরা শুরু হয়ে গেল। ক্ষুদ্র এই মস্তিষ্কে এত প্রশ্ন রাখা যায় নাকি? উত্তরও পাওয়া যাচ্ছে না। কি যে অবস্থা! নিদ্রের এক মুহূর্ত এর জন্য মনে হল এখানে আসাটা ঠিক হয়নি। শুধু শুধু ঝামেলায় জড়িয়ে পড়া। পরক্ষণে মনে হল, না, ঝামেলা না। একটি সাদা ফুলকে তপ্ত মরুভূমির বালির মাঝে পড়ে আছে। তপ্ত বালির স্পর্শে ফুলের পাপড়িগুলো, পাপড়িগুলো ধাত মনে পড়ছে না। রাতে খাবার টেবিলে নিদ্র অবাক থেকে অবাক হচ্ছে। পুরো টেবিল জুড়ে বিভিন্ন ভর্তা। 23টা বাদে একটারও নাম তার জানা নেই। নিদ্রের দিকে ছোট্ট বাটি এগিয়ে দিয়ে অদ্রি বলল, এটা নিমপাতা ভর্তা। আগে খান, ভাত ঠান্ডা হয়ে গেলে স্বাদ পাবেন না। মানে, আমি তো জানতাম এটা খুব তিতা। আপনার জানাটা সঠিক। তাহলে খাবো যে, আমার তো তিতা খাওয়ার অভ্যেস নেই। আপনি বাঙালি খাবার খেতে চেয়েছিলেন। কিন্তু জানালার ধারে অদ্রি দাঁড়িয়ে কালো আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করল, একটা ভয়ানক স্বপ্ন আমার পিছু ছাড়ে না। নিদ্র বলল, 2 বছর যাবৎ, তাই তো? হ্যাঁ। অদ্রি তার স্বপ্নের সবটুকু নিদ্রকে জানাল। নিদ্র বলল, আমি একটা তত্ত্ব পেয়েছি আপনার স্বপ্ন বিষয়ক।
কিরকম শুনি? আপনার বরের পোস্টমর্টেম হয়েছিল তাই তো? হ্যাঁ, অপমৃত্যু হয়েছিল তাই। আপনি এই পোস্টমর্টেম নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করেছিলেন। আপনার বরের আত্মহত্যার জন্য নিজেকে দায়ী করেন। আপনার চিন্তাটা এতটাই গভীরে চলে গিয়েছে যে পোস্টমর্টেম থেকে শুরু করে প্রত্যেকটা ধাপের জীবন্ত অনুভূতি আপনি অনুভব করতে পারছেন। নিজেকে দায়ী করা বন্ধ করুন। স্বাভাবিক জীবন ফিরে পাবেন। এরকম অস্বাভাবিক জীবন আর কতদিন? অদ্রি বলল, আমিই দায়ী। ভুল আপনি অদ্রি সম্পূর্ণ ভুল ভেবে বসে আছেন। চলবে।